শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের মন্তব্য দিয়ে। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার সব সংস্কার করবে, তাহলে জনগণ এবং পার্লামেন্ট তাদের কাজ কি, এরকম একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। পাশাপাশিও বলেছেন যে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ সেটি মেনে নেবে না। কোনো শঙ্কা তৈরি হয়েছে কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহযোগী আলোচক শুভেচ্ছা, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন রাত জেগে তাদেরকে অভিনন্দন। শঙ্কার ব্যাপার না, বিষয়টি এভাবে নেওয়া যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ একটা মানুষ। দেশে না, সারা বিশ্বে তার একটা পরিচিতি এবং সুখ্যাতি, যাই বলি, আছে, সম্মান এটা আছে। তিনি ব্যবসাটাকে সামাজিক ব্যবসায় রূপান্তর করছেন। প্রফিট এটি তিনি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে অনন্য একটা ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন। কিন্তু রাজনীতিবিদ ডক্টর ইউনূস মানে এটি আমার জানা নাই। ব্যবসা একটা চমৎকার বিষয় যারা জানে, আর না জানলে এটা মানে ব্যবসা করতে গিয়ে অনেকে ঝুলো ঝাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে শেষ হয়ে যাওয়া। রাজনীতিটাও তেমন, রাষ্ট্র পরিচালনায় এটা মাঠের অভিজ্ঞতা লাগে, পড়াশোনা লাগে। হাজার হাজার বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, শুধু দেশে না, সারা বিশ্বের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে। এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সরি খুব পাণ্ডিত্যপূর্ণ তাদের ব্যক্তিত্ব এবং প্রজ্ঞা, শিক্ষা দীক্ষা, এই জিনিসগুলো আছে। স্বস্বক্ষেত্রে তারা বিচক্ষণ, কিন্তু রাষ্ট্র পরিচালনায় বা রাজনীতিতে তাদের খুব একটা ভূমিকা রাখতে যায় না। সামাজিক সংগঠনে তারা ছিলেন, শিক্ষার বিষয় ছিলেন, সব ব্যাপার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তারা ক্ষমতায় এসেছে। মৌলিক বিষয়টি হচ্ছে যে 15-16 বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। তো ভোট না দিতে পারার কারণে মানুষের অংশগ্রহণ রাষ্ট্র পর্যায়ে নাই। গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা সবগুলো কিন্তু ভোটের সঙ্গে সম্পৃক্ত। এই 16 বছরে যে কাজটি হচ্ছিল না, সেটার জন্যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা একটা লাগাতার আন্দোলন করছে, সংগ্রাম করছে। শেষ পর্যন্ত তাদের কর্মসূচি মানে বিএনপি সহ অন্যান্য দলগুলো এক দফায় রূপান্তরিত হয়। ছাত্র জনতার দাবির আগে প্রায় 5-6 বছর আগে এক দফা রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনা তুই কবে যাবি, এক দফা এক দাবি। হঠাৎ করে এটা আসে নাই। তো আসার প্রেক্ষিতটা হচ্ছে দুর্নীতি সরাতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, মানবাধিকার ফিরিয়ে আনতে হবে লাগাতার। যেমন আমি আপনাকে স্পষ্ট করেই বলি, টেলিভিশন অন স্ক্রিন, একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে 1 মাসের মধ্যে সে সন্তান জন্ম দিলে সেটা মৃত হয়, 9টা মাস লাগে। শেষ মাসে গিয়ে এটা 15 দিন আগে, 10 দিন আগে বা পরেও হতে পারে। তো ওই পিরিয়ডে যে হাসপাতাল নিয়ে যায় তার একটা কৃতিত্ব আছে। শেষ মুহূর্তে স্বামী নাই অথবা শাশুড়িও নিয়ে যেতে পারে না, প্রতিবেশী একজন যদি নিয়ে যায় তার কৃতিত্ব আছে ওই সন্তানটাকে বাঁচানোর ক্ষেত্রে। কিন্তু মা ধারণ করছে আরও 8 মাস আগে। যে আন্দোলনটার মুখোমুখি আমরা হয়েছি, আমি ছাত্র আন্দোলনে ছিলাম, তারাও হয়তো ছিল। এই দেশে ছাত্র আন্দোলন 52, 62, 69, 90 ধারাবাহিকভাবে আসছে। ছাত্র দলের সভাপতি ছিলাম, সবথেকে বয়োজ্যেষ্ঠ সভাপতি কিন্তু সাবেক আমি। এই আন্দোলনে যারা মানে ছাত্র আন্দোলন করছে এটা নতুন কিছু না। এর আগে দুটি গণঅভ্যুত্থান আছে ছাত্রদের, 69-এ পাকিস্তান আমলে, 90 বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং সেই আন্দোলনেও এরশাদকে বিদায় করা হয়েছে,
আইয়ুব খানকে বিদায় করা হয়েছে, অনেক ইতিহাস। এখন যে কাজটি হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আপনি যত সংস্কারই করেন না কেন, ওই সংস্কার পরবর্তী পার্লামেন্টে রেকটিফাই করতে হবে, আপনার অনুমোদন নিতে হবে। যদি কোনো কারণে তারা এটা না করে বা ওখানে দ্বন্দ্ব দেখা দেয়, অর্থাৎ আপনি সব কাজ করে গেলেন, ওখানে কাজটা কি? সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া হয় না। পার্লামেন্ট এটাকে পুনর্গঠন, পুনর্লিখন সব কিছু করতে পারে, অন্য কারোর রাইট নেই, সুপারিশ করার রাইট আছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় এখন এই মুহূর্তে, সময়ে 1/4, অসময়ে 10/4। আমাদের কেয়ারটেকার ধরেন পরিবর্তিত হয়েছে, এমন ইতিহাসও আছে। 1/11-এর প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম। আমার কাছে এটা মনে হয় রাজনৈতিক দলগুলো বা পেশাজীবীদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে অব্যাহত সম্পর্কের ভিত্তিতে এই সরকার যদি এগোয়, তাহলে বুঝতে পারবে, তাহলে এই যোগসূত্রটা তারা পাবে যে কখন কোন কাজটা করার দরকার, না হলে ভুলও হয়ে যেতে পারে। এটা আমার কাছে মনে হয়। সেহেতু সংস্কার ভালো, কিন্তু তার আগে কি দরকার সেটাও আবার মাথার ভিতর নিতে হবে। যদি দেরি হয়ে যায়, মানুষ, আপনি বাজারে গেলে দেখবেন প্রতিটা মানুষ ক্ষুব্ধ, কিন্তু পরিবর্তনের পরে 2 সপ্তাহ কিন্তু মানুষ খুব মানে ভালো অবস্থার দিকে স্বস্তিতে ছিল, স্বস্তিতে যেতে চাচ্ছিল এবং ছিল। কিন্তু এখন স্বস্তিগুলো আস্তে আস্তে গেল কিন্তু কেটে যাচ্ছে মনে হচ্ছে। সেই জন্য সময় থাকতে আমার মনে হয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং সঠিক কাজটা আগে করা, পরের কাজটা পরে করা। জি দুদু, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক, যেটি শামসুজ্জামান দুদু বলছিলেন যে সঠিক কাজটি আগে করা, যৌক্তিক সময়ে যৌক্তিক কাজটি করা, সংস্কারের ক্ষেত্রে যে পদক্ষেপ সরকার নিয়েছে, আপনার কি মনে হয় যে সেটি আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে করা? ধন্যবাদ আপনাকে। সংস্কার আসলে এইটা সংস্কারের কথা যদি বলেন, তাহলে এটা তাড়াতাড়ি করা উচিত। দীর্ঘদিন ধরে আমরা ব্যবসায়ীরা আমরা কিন্তু সংস্কারের কথা বলি, বিভিন্ন সেক্টরের সংস্কার, কিন্তু আমাদের কথা ব্যবসায়ী মানুষ কেউ পাত্তা দেয় না। আমরা তো ব্যবসায়ীরা ওরকম মিছিল মিটিং করে যেতে পারি না। আমি মনে করি সবার আগে এই ব্যবসা নিয়ে সংস্কার করা উচিত। দেখুন, কয়েকদিন আগে আমাদের ইসলামিক ব্যাংক নিয়ে কথা উঠলো। কি হলো, যদি কারো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, আগে 1 লক্ষ টাকা দিত, এখন 2 লক্ষ টাকা দিবে। কারো যদি 10 কোটি টাকাও থাকে, তাকেও 2 লক্ষ টাকা দিবে। এই দায়ভার কি যারা এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তাদের? এই যে বিগত গভর্নর সাহেব টাকা ছাপাইয়া এই ব্যাংকগুলাকে দিল, এই ব্যাংকগুলা তারাই তো সুযোগ করে দিল ব্যাংকগুলোকে দেউলিয়া করার জন্য। শুধু টাকা ছাপায় না, তাদের যে নিয়ম বহির্ভূত কাজগুলো করতে দিল। তাহলে আগে আমি মনে করি সংস্কারের প্রথমই হওয়া উচিত এই ব্যবসায়িক সংস্কার। ফজলুল হক, আপনি জানেন যে আর্থিক খাতে যে সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে, তার সুফল কিন্তু আসতে শুরু করেছে। ইসলামী ব্যাংক, আপনি জানেন যে একটি ব্যাংক, সেখানে অনেক সমস্যা ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে এবং অনেক নেতিবাচক অগ্রগতি হয়েছে। আমার কাছে বিশ্বাস করেন, আমার কাছে এমন কিছু ধরা পড়তেছে না। কারণ ইসলামী ব্যাংকে চেক দিলে এখনো পাস হয় না। আমরা যারা নাকি ইসলামিক ব্যাংকের সাথে সম্পৃক্ত, আমরা অনেক কষ্টে আছি।
আমাদের ধরেন বিশেষ করে আমি এক্সপোর্ট করি, আমাদের অনেক পেমেন্ট বাকি পড়ে রয়েছে। এই যে বলে কোথায় থেকে যে কথাটা বলল, কি মনে করে বলল যে উন্নতি হয়ে গেছে, এত গহীনে চলে গেছে ইসলামিক ব্যাংকের অবস্থা, বা ইসলামিক ব্যাংকের সাথে আরও কিছু ব্যাংক আছে, এত গহীনে চলে গেছে, এটা 2-1 বছরে কি করতে পারবে আমার মনে হয় না। কি পলিসি দিয়া করবে? কালকে আমার এক বন্ধু বলতেছিল ইসলামিক ব্যাংকে গেছে, বলছে যে দেখেন আপনারা আরও কিছু টাকা আমাদেরকে দেন। সে গেছে তার টাকা আনতে, আপনাদেরকে দেখবেন 6 মাস 1 বছর পরে আপনাদেরকে আমরা দেওয়া আরম্ভ করব। আরে বাবা, আমাদের কাছে কি ওই আইডিয়াল টাকা আছে? সে গেছে ইসলামিক ব্যাংকে ব্যবসা করার জন্য, সে ওখানে গিয়া ইসলামিক ব্যাংকের সাথে ঠেকে গেছে গা। কি যে নাবিশ্বাস অবস্থা এক একজনের। কিন্তু কেন আজকে আমাদের এই দুর্গতি ব্যবসায়ীদের পোহাইতে হবে? দুর্গতি কেন ব্যবসায়ীরা? ব্যবসায়ী তো প্রকৃত ব্যবসায়ীরা তো ইসলামিক ব্যাংকের থেকে টাকা নেই। এবং যদি এই সুযোগ না থাকতো নেওয়ার, কেউই নিতে পারতো না। এটা যদি সেন্ট্রাল ব্যাংক যদি এটাকে যদি তার কবজায় রাখতো, তাহলে তো এইভাবে দেউলিয়া হয় না। আজকে যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে বলতেছে আগে 1 লাখ টাকা দিতে, এখন 2 লাখ টাকা দিবে। এটা কি ধরনের কথা হলো? তো আমাদের যে কথাটা বলছি সংস্কার, দুদুভাই যেটা বললো, হ্যাঁ একটু বিলম্ব হবে সংস্কারের। এবং দেখেন, সংস্কার যদি করতে হয়, কোনো জায়গায় আমাদের ব্যবসায়ীদের কোনো নাম নেই। এই সংস্কার যে করতেছে বিশেষ করে অর্থনীতিতে, এখানে কিন্তু আমাদের বড় বড় ব্যবসায়ীরা আছে, যাদের অবদান থাকবে, যারা নাকি যুক্তি দিতে পারবে, এরকম কিন্তু কাউকে নিচ্ছে না। সুতরাং সংস্কার কিভাবে হবে যদি আমাদের ধারণা যদি না নেয়, আমরা কোথায় আমরা কষ্টে আছি সেই জায়গাগুলো যদি না হয়, তাহলে কিন্তু প্রকৃত সংস্কার পাওয়া যাবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি ফজলুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ যেটি নিয়ে কথা হচ্ছিল সংস্কার বিষয় নিয়ে, এবং এটি ধীরগতি বা যেটি আর্থিক খাতের সংস্কারের কথা বললেন, যে এমনই নাজুক অবস্থা ছিল যে সেখান থেকে আসলে তলানি থেকে উঠিয়ে আনা অনেক সময়ের ব্যাপার। ফজলুল হক, আপনি শুনলেন যে সে খুব বেশি আশা করতে পারছে না। এর কারণ কি? আপনাকে ধন্যবাদ। সেই সাথে 2 জন বিজ্ঞ সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, 15.5 বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গে পচন ধরেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা ছাত্র জনতা ম্যান্ডেট নিয়ে এসেছে, 1.5 মাসের মতো হয়ে গেছে। জি, তারা বলে এখনো স্পেসিফাই করতে পারেনি যে কতটুকু কাজ করবে, কোনো টার্গেট করে তারা নিচ্ছে না। এবং যেভাবে তারা কার্যক্রম শুরু করেছে যে কচ্ছপ গতিতে, আর আওয়ামী লীগ সরকার 15 বছরে যে বিনষ্ট করেছে, তার ধারের কাছেও যদি সংস্কারে যায়, এই সরকারের 30 বছর লাগবে। আপনার দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকার ধ্বংস করে ফেলেছে। আপনি আওয়ামী লীগ সরকার যে জিনিসগুলি ধ্বংস করেছে, সেখান থেকে এই সরকারকে স্পেসিফিক কিছু সংস্কার করতে হবে। সবচেয়ে যেটা দুদুভাই বললেন, যে নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত একটা নির্বাচন দিতে হবে। দেখেন, বাংলাদেশটা পরিচালনা এতদিন করে আসছে যারা রাজনীতিকভাবে নির্বাচিত দল, যারা সরকার গঠন করেছে, তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার ছোট্ট একটা টিম নিয়ে বাংলাদেশের কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আপনি দেখেন, এই যে আওয়ামী লীগ সরকার, তার যে মেগা মেগা দুর্নীতি হয়েছে, যাকে দেখবেন 1000 কোটি টাকার নিচে নাই, সে কোনো কর্মচারী হোক, কর্মকর্তা হোক, পিয়ন হোক, আর যারা এমপি মন্ত্রী ছিলেন, কি পরিমাণ লাগাম দুর্নীতি করেছে।
দেখেন 2009 সালের আগে আমাদের বিদেশি ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকার বিদেশ থেকে ঋণ এনেছে 15,50,000 কোটি টাকা। টোটাল এখন পর্যন্ত আমাদের ঋণের পরিমাণ আছে 18,35,000 কোটি টাকা। আর এই আওয়ামী লীগ সরকার পাচার করেছে 17 লক্ষ কোটি টাকা। যেই টাকা ঋণ এনেছে তার চেয়ে বেশি পাচার করেছে। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই টাকা বিদেশ থেকে আনতেই তো কত সময় লেগে যাবে। আজকে দেখেন তারা যে গ্রেপ্তার এবং মামলা দিচ্ছে, সেই পুরনো পদ্ধতি। আওয়ামী লীগ সরকার যে সিস্টেমে মামলা দিয়েছিল যে বিরোধী দলকে মুখ খুলতে দিবে না, রাজনীতি করতে দিবে না, বের হতে দিবে না, 100 জনের নামে মামলা দিয়ে 1000 অজ্ঞাত। এবার যেই আপনার বিরোধী দল বের হলেই তার নামে মামলা আছে, গ্রেপ্তার হলেই ওখানে দেখানো গেছে যে তোমার নামে মামলা আছে। তো এই সরকারের সময় যে মামলাগুলি হচ্ছে, আমি তো দেখছি যেই লাও সেই কদু, কোনো পার্থক্য নেই। 100 জন 50 জন নামে নাম দেওয়া মামলা দিচ্ছে, তারপরে ইচ্ছা মতো আপনার অজ্ঞাত। আপনি দেখেন যাত্রাবাড়িতে একজন খুন হয়েছে, একটা আকাশ মামলা তো দিচ্ছে ভুক্তভোগীরা, খুন হয়েছে। দেখেন সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এগেনস্টে আপনার হত্যা মামলা হয়েছে। উনি এই ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক, সেটা সংসদে প্রথম উনি বললেন যেটা যৌক্তিক। জাতীয় পার্টির চেয়ারম্যান সবসময় বলতেন যে আমরা বৈষম্যের শিকার, এই বৈষম্যের জন্যই 1971 সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে আমাদের, আমরা এখনো সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি নাই। এবং সংবাদ সম্মেলন করে এই ছাত্রদের আন্দোলনকে উনি বৈধতা দিয়েছেন। তারপরেও দেখেন উনার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। দেখেন আমি যে বলি, আমি আওয়ামী লীগের কত নেতার নাম বলবো। এই রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। আমি তো 67 বয়সে উনি বিয়ে করেছেন। যখন উনি বিয়ে করেন তখন তো আমি ভেবেছিলাম যে ওনার জীবন যৌবনটা রাজনীতির জন্য দিয়েছেন, হয়তো বিয়েই করা নাই, আমরা যেটা জানতাম। আপনার ওনাকে তো আমার ফেরেশতার মতো মানুষ মনে হতো। সে বিয়ে করার পর সেই শ্বশুর বাড়ি তার আত্মীয় স্বজন মিলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তা একজনকে আমার কাছে ফেরেশতার মতোই যদি মনে হয়েছে, সেই যে পরিমাণ দুর্নীতি করেছে। আপনি দেখেন লোটাস কামাল সাহেব কিভাবে কথা বলতো, 35,000 কোটি টাকা সে পাচার করেছে। কতজনের কথা বলবো। তাহলে এই সরকার যে আপনার সংস্কার করবে, আপনার আমাদের যেটা প্রথম টার্গেট, যে শেখ হাসিনা যে এইভাবে স্বৈরশাসক হলো, কিভাবে হলো দেখেন, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। আমরা যেটা চাচ্ছি যে এই সরকারকে এই ক্ষমতাটা ভাগ করে দিতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, একটা মিনিট বলে নিন। দেখেন সংসদের 70 অনুচ্ছেদ এই সরকারকে যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা রেখে যদি আপনার একটা নির্বাচন হয় তাহলে একটা দানব এমনিই তৈরি হবে। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন সংস্কার এবং সংসদের যে 70 অনুচ্ছেদ সেটাকে যদি আপনার সংশোধন করা হয় তাহলেই কলি আপনার একটা ভালো নির্বাচন হতে পারে। শামসুজ্জামান দুদু ভাই, যেটি ডক্টর আকাশ বলছিলেন জাতীয় পার্টির কথা, জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা হয়েছে, যাত্রাবাড়ি একটি থানায় হত্যা মামলা হয়েছে তাদের। আপনি জানেন যে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অতীতে যে নির্বাচনে গিয়ে তাদের ভুল হয়েছে সেটি স্বীকার করেছেন এবং জাতির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এই যে অতীত কর্মকাণ্ড এবং সব মিলিয়ে তিনি বলেছেন যে তাদেরকে বাধ্য করা হয়েছিল, সেরকম পরিস্থিতিতে তারা যেতে বাধ্য হয়েছিলেন। আপনি কি মনে করেন যে পরিবেশটা তেমনই ছিল যে তখন আর বিরুদ্ধচারণ করার মতো অবস্থা ছিল না? জাতীয় পার্টি বলে একটা দীর্ঘ কথা বলতে হয়। তার প্রতিষ্ঠাতা হোসেন মাহমুদ এরশাদ জেনারেল, উনি গণতন্ত্র হত্যা করে সামরিক শাসন জারি করেছিলেন আনুষ্ঠানিকভাবে, এবং তার বিরুদ্ধে 9 বছর বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমরা ছাত্র যারা ছিলাম রাজপথে 9 বছর আমরা আন্দোলন করেছি। তো উনি প্রথমে সামরিক শাসন, পরে জাতীয় পার্টির মধ্য দিয়ে উনি দেশ শাসনের চেষ্টা করছেন। এটা তার শুরু এবং একটি
যেমন শেখ হাসিনাকে বিদায় করতে গিয়ে আমার একটা গণঅভ্যুত্থানের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রয়োজন পড়েছে, ঠিক জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করার জন্য একটা গণঅভ্যুত্থান এই দেশে সংগঠিত হয়েছে। 90-এর গণঅভ্যুত্থান হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, এবং তিনি শেখ হাসিনার সঙ্গে পার্থক্য হচ্ছে তিনি দেশেই ছিলেন, গ্রেপ্তার বরণ করছেন, বিচারের মুখোমুখি হয়েছেন, জেলে থাকছেন, একটা বড় সময় তিনি জেলে থাকছেন। আর শেখ হাসিনা হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছেন। ওনার 9 বছর, ইনার কমপক্ষে 16 বছর। পার্থক্য শুধু এতটুকু যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বিরোধী দলে, তিনি 14 সালের নির্বাচন, মানে শেখ হাসিনার অধীনে না, তিনি তার বিরুদ্ধাচারণ করে নির্বাচন বয়কট করেছেন। কিন্তু তার স্ত্রী বেগম রওশন এরশাদ তিনি নির্বাচনের পক্ষে গেছিলেন, এবং বাংলাদেশের ইতিহাসে না, সারা বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা ছিল, একই সঙ্গে বিরোধী দল, একই সঙ্গে সরকার, অর্থাৎ জেএম কাদের সাহেব এবং আরেকজন সম্ভবত আনিসুল ইসলাম মাহমুদ 14 সালের সরকারের, 14 নির্বাচন পরবর্তী সরকারের। জিএম কাদের সাহেব ছিলেন না, জেএম কাদের সাহেব নির্বাচন করেন নাই, এবং উনি ছিলেনই না কিছু। মুজিবুল হক চুন্নু, আনিস ইসলাম মাহমুদ। জেএম কাদের সাহেব বাণিজ্য মন্ত্রী ছিলেন। না না, এটা ছিল আপনার সেই মুহূর্তে 14তে তো উনি নির্বাচনই জানেন, তার আগে ছিল 2009 সালের পরে। হ্যাঁ, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, এক ছিলেন, তার আগে ছিলেন, আগে অথবা পরে? না আগে, 14-র আগে। 14তে উনি নির্বাচনে যান নাই। 14 সময় আগে? জি জি, 14-র আগে। সেটা তো জাতীয় পার্টির মন্ত্রী না, আওয়ামী লীগের সরকারের মন্ত্রী। মহাজোট সরকার। হ্যাঁ, মহাজোট সরকারের আমি সাথে কোন জায়গাটায় ভুল করলাম? না, 14তে না, মানে 14-র আগে ছিল। 14 আগেরটা হচ্ছে শেখ হাসিনার সরকার, হুম। এবং এইটা হচ্ছে মঈন উদ্দিনের সরকার, মঈন ফখরুদ্দিনের সরকার। তো একটা কথা আছে, আমি আপনাকে বলি, এটা খারাপ শোনাবে, পাপ বাপকে ছাড়ে না। আপনি কতটা পাপী কতটা না এটা পরের ব্যাপার, কিন্তু তার সহযোগী আপনি, সেই সহযোগীর ভূমিকায় আপনাকে বেরিয়ে আসতে হবে আইনগত দিক থেকে। কয়টা মামলা হয়েছে উনি যেটা বললেন, সংখ্যাটা বলতে পারেননি। মামলা হয়েছে 60 লক্ষ আসামি, বিএনপি সহ বিরোধী দলের 2.5 লক্ষ মামলা 16 বছরে। 1 মাসের মামলায় উনি অস্থির হয়েছেন। এখন আমি মামলার পক্ষে না, কোনো দিন না। গণতান্ত্রিক আন্দোলনে কথা বলার জন্যে বা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্যে আন্দোলন করবে, দাবি জানাবে, মামলা হবে, এটা মানে গ্রহণযোগ্য না। কিন্তু গত 1 মাস 1.5 মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। এখন সেই সময় সরকার আওয়ামী লীগের, বিরোধী দল তিনি আছেন জাতীয় পার্টি। তো এই উনি যদি ইলেকশনটা ধরেন আগেরগুলো করছেন, কিন্তু 7 জানুয়ারি ইলেকশন করেননি। 7 জানুয়ারি ইলেকশনকে সমর্থন দিচ্ছে শেখ হাসিনা, জেএম কাদের সাহেব আর ভারত। এই নির্বাচনকে আমি বিরোধী দল সরকারি দলে আমি আলোচনায় যাচ্ছি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে জেএম কাদের সাহেব পার্টি রক্ষা করতে গণতান্ত্রিক ধারায় নিতে পারতেন, সর্বশেষ ইলেকশনও যদি তিনি বয়কট করতেন। আগে 2-3টা নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন, এটা আমার কাছে বিষয় না। সর্বশেষটা সবাই মনে করছিলেন, এমনকি জাতীয় পার্টির একটা বড় অংশ মনে করছিল যে তিনি করবেন না। সর্বশেষ একেবারে শেষে গিয়ে এখন উনি বলছেন যে আমাকে বাধ্য করা হয়েছিল ইলেকশন। তাহলে আমরা বাধ্য হলাম না কেন? উনিও পুরুষ মানুষ, আমরাও তো পুরুষ মানুষ। উনি বাংলাদেশের নাগরিক, আমরাও তো বাংলাদেশের নাগরিক। উনি যে থ্রেটের মধ্যে ছিলেন, আমরা তো সেই থ্রেটের মধ্যে। আমাদের নেতৃত্ব 6 বছর জেলে ছিলেন। আমি এই তুলনাগুলো আনতাম না। উনি যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, শত্রুতা নাকি বাস্তবতা, সেটা কোর্ট বিচার করবে। আমি কোনো মামলার পক্ষে না, আমি ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক বিবেচনায় সব স্ব অবস্থান থেকে, জাতীয় পার্টি তার জাতীয় পার্টির রাজনীতি আছে, সেটা সে করেছে। কিন্তু আপনার যে প্রেক্ষিত,
সে প্রেক্ষিতে আপনি অস্বীকার করবেন কি করে? আওয়ামী লীগের সঙ্গে ধরেন একটা ভালো লোকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করলে শয়তানও ভালো লোক হয়ে যেতে পারে, আর একটা শয়তানের সঙ্গে যদি ঘেঁষাঘেঁষি করেন তো একটা ভালো লোকও শয়তান হয়ে যেতে পারে। এটা আমার বিবেচনায়। জাতীয় পার্টি এই দেশে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। যদি আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিতে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের তো যে ভূমিকাটা দেশবাসী প্রত্যাশা করে সেটা কি আমরা পাইছিলাম কিনা? যদি না পাই, এখন কেন তাহলে তাকে ক্ষমা চেতে হচ্ছে? জাতির কাছে নিঃসন্দেহে তার দায়বদ্ধতা আছে বলে ক্ষমা চাইছেন, কিন্তু কেন ক্ষমা চাবেন? তাহলে পরে তিনি অন্যায়কারী অথবা এমন কিছু করছেন যেটা ক্ষমা চাওয়ার প্রেক্ষিত। ক্ষমা চাইলে কি শেষ হয়ে গেল সব? এটি যদি বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবে তারা বিবেচনায় নেয়, ওয়েল অ্যান্ড গুড, ভালো। তবে সবারই তো বয়স হয়েছে। জিএম কাদের সাহেব পরিপূর্ণ একটা মানুষ, পরিপূর্ণ একজন রাজনীতিবিদ। তার অনেক সিদ্ধান্ত, অনেক কথায় মানুষ উদ্বুদ্ধ হয়েছে, প্রত্যাশা জাগাইছে, কিন্তু শেষ বিচারে তিনি এই সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেই জায়গাতে চিন্তা করলে পরে কি হওয়া উচিত সেটা আমার মনে হয় তিনি নিজেই ঠিক করতে পারে, এর বাইরে বলা বোধহয় ঠিক হবে না। যদি আমি আপনার কাছে আবার আসবো, ফজলুল হক, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আর্থিক খাতের কথা আপনি বলছিলেন যে নাজুক অবস্থায় ছিল, সেখান থেকে ফিরে আসা অনেক দুরূহ বা কঠিন, কিন্তু এক সময় তো আমাদের লাগাম টেনে ধরতে হবে। সেই যাত্রাটা শুরু হলো কিনা? ধন্যবাদ। হ্যাঁ, অর্থনৈতিক লাগামের জন্য ডক্টর ইউনূস সাহেব, এটা দুদুভাই অস্বীকার করলো যে উনি অর্থনৈতিক লাগামের জন্য বা অর্থনীতিকে একটা ভালো জায়গায় নিয়ে অবস্থানে আসার নেওয়ার জন্য উনি একটা ভালো লোক। উনি একজন সত্যিকার অর্থে ওনার এই কাজটাই এই, যেহেতু অর্থনীতিবিদ, এবং আমরা দেখতে পারি উনি যে সমস্ত লোকগুলাকে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং যাদেরকে উনি এইগুলা জায়গায় বিভিন্ন জায়গায় আরও অনেক জায়গায় সে বসাইছে, আসলে তারা সত্যিকার অর্থেই তারা অর্থনীতিবিদ। আমার মনে হয় যদি আমি রাজনীতির কথা তো দুদুভাই বললো যে ওনার হয়তো রাজনৈতিক জ্ঞান হয়তো ওই অপ্রতুল হইতে পারে, এটা আমার বিষয় না, কিন্তু আমাদের যদি কিছু সংস্কারের জন্য, অর্থনৈতিক সংস্কারের জন্য যদি কিছু সময় পায়, আমার বিশ্বাস যে এটা ফিরে আসবে। দেখেন শ্রীলঙ্কা কি হয়ে গেল, এটা তো এখন বাংলাদেশের যে অবস্থান তার থেকেও খারাপ ছিল, আজকে তার ইকোনমি দাঁড়ায় গেল, তার ইকোনমি কিন্তু এখন দাঁড়ায় গেছে, এবং ওই সরকারকে সময় দিছে, ইকোনমি দাঁড়ায় গেছে। এবং আমরা পত্রপত্রিকায় দেখতেছি যে সমস্ত টাকা পয়সাগুলো পাচার হয়ে গেছে, উনি বাইরের ভিতরের বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন লোকে আলাপ করতেছে, এই মানি লন্ডারিংয়ে যে সমস্ত টাকাগুলো গেছে এই টাকাগুলো ফেরত আসার জন্য উনি কিন্তু কাজ শুরু করে দিছে। কিন্তু আমাদেরও তো ধৈর্যের ভিতরে থাকতে হবে। রাত এত বিশৃঙ্খলায় উনি যে সাহস করে উনি যে এই জায়গায় এই অবস্থানের এই চেয়ারটা নিচ্ছে, আমি মনে করি এটা বড় একটা সাহসের ভূমিকা তার, এবং আরও বিশ্বাস করি তার ভিতরে নিশ্চয়ই উনি মনে করে যে আর্থিক সংস্কারটা উনি করে দেবে। এবং সত্যি যে সমস্ত জায়গাগুলোয় যে লোকগুলো বসাইছে, ভালো লোক বসাইছে, এটা দুদুভাই তো আমার থেকেও এগুলো ভালো জানে, কিন্তু আমরা যদি একটু সময় না দিই, তাড়াহুড়ো করি, তাহলে আর্থিক সংস্কারটা হবে না। কিন্তু আর্থিক সংস্কার যদি না হয়, তাহলে কিন্তু এই দেশ যেই আসুক পরবর্তী সরকারে পরিচালনা করা খুব কষ্টবহ হয়ে যাবে। এখন
কষ্ট বয়স হয়েছে। আজকে ইউনূস সাহেবের সারা পৃথিবীতেই, এটা সবাই জানে, দুদুভাইও বলল, সারা পৃথিবীতেই তার কিন্তু গ্রহণযোগ্যতা ওনার গ্রহণযোগ্যতা আছে, এক নামে ওনাকে চিনে। আজকে যার জন্য বিভিন্ন লোকজন সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে, আমি মনে করি একটু সময় পাইলে, তবে রাতারাতি কিছু করা সম্ভব না, একটু সময় পাইলে মনে হয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা শ্রীলঙ্কার মতো একদম ওইভাবে যদি না যেতে পারি, সেই সময়টা কত আপনার কি মনে হয়, কতটা সময় এইটার প্রয়োজন? ব্যাপারে আমরা এই অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে আমি খুব আপনাকে সময়ের কথা বলতে পারবো না। একমাত্র তারাই বলতে পারে, তারা যদি একটা রোড ম্যাপ দেয়, যে কথাটা বলা দরকার যে হ্যাঁ মাত্র 1 মাস গেছে, তাদেরও একটু তো সময় লাগবে। যেই বিশৃঙ্খলা চলতেছে, আমরা তো পত্র পত্রিকায় দেখতেছি যে কী রকম ডিসি এসপি বানাবে, সেখানেও গণ্ডগোল, ডিসি ওখান থেকে আবার একটু পরে সরায় আনতে হচ্ছে, ওখানে মিছিল হচ্ছে, কি হইতেছে নাকি, এবং কারোই কিন্তু কোনো, সবাই যেন মনে হইতেছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, আর একটু সময় দেখ না, খুব অল্প সময় দেখা যাক না। উনি যদি না পারে তাহলে তো ওনাকেও বিদায় নিতেই হবে, কারণ আমার বাংলাদেশের লোকজন এত সচেতন, এখন আর কাউকে যদি না পারে ওই চেয়ারে বসায় রাখবে না, এটা আমার বিশ্বাস। না পারলে তাকে বিদায় নিতেই হবে। জি ফজলুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, যেটি ফজলুল ভাই বলছিলেন যে সবার মনে হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা তাড়া অনুভব করছে, এই তাড়াটা কেন, কি কারণে? ধন্যবাদ। এটা বলার আগে দুদুভাই যেটা বলল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সম্পর্কে, দেখেন 2014-তে যখন নির্বাচন হয় তখন দুদুভাই স্বীকার করেছে যে তৎকালীন আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনি কোলে নির্বাচনে যান নাই। কি নাটক হয়েছে বাংলাদেশের সব মানুষ জানে। ওনাকে কোলে সিএমএচে কীভাবে নিয়ে যাওয়া হলো। উনি বলল যে বিএনপির মতো একটা বড় দল এবং অন্যান্য দল যদি নির্বাচনে পার্টিসিপেট না করে তাহলে আমি নির্বাচনে যাব না। সরকার ওনাকে নির্বাচনে নেওয়ার জন্য গ্রেপ্তার করে সিএমএচে নিয়ে গেলেন। উনি সবাইকে বলছেন নমিনেশন উইথড্র করো। তখন বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওনার নেতৃত্বে 270 জন নমিনেশন উইথড্র করে, এবং উনি উইথড্র করার পরে সরকার কোলে যারা উইথড্র করতে পারে তাদেরকে যেভাবে হোক তারা বিজয়ী, মানে ভোট না করলেও বলছে তারা বিজয়ী হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে হোসেন মোহাম্মদ এরশাদ উনি নিজেও শপথ নিয়েছিলেন, এবং সেই সময় আমাদের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে কোলে মন্ত্রীর অফার করেছিল, যে টেকনোক্র্যাট মন্ত্রী, এবং আওয়ামী লীগের এক নেতা বলছে যে কাদের ভাই আপনার জন্য সুখবর আছে, আপনি তো টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন। উনি সরাসরি রিজেক্ট করেছেন। উনি বলছেন না, আমি মন্ত্রিত্ব নিব না। আমার কথায় আমার দলের 270 জন নমিনেশন উইথড্র করেছে, আর সেখানে আমি কিভাবে মন্ত্রী হব। এবং সেই মুহূর্তে আপনার সেই 5 বছর জিএম কাদের যথেষ্ট কুণ্ঠাসা ছিলেন, সবভাবেই উনি চাপে ছিলেন। এবং আপনি দেখেন 2014-তে আওয়ামী লীগ যখন 153 আসন বিনা ভোটে নির্বাচিত হয়, বিএনপি গুলো পরবর্তী সময়ে উপজেলা নির্বাচনে গিয়েছিল। তাহলে আপনার এবং বিএনপি গুলো অনেকগুলি আসনে আওয়ামী লীগের চেয়ে দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে জয়লাভ বেশি করেছিল। তাহলে 2014-তে গেলে আওয়ামী লীগ সরকারকে বিএনপি বৈধতা দিয়েছিল উপজেলা নির্বাচন করে, আর 2018 সালে দেখেন বিএনপি নিজেও নির্বাচনে গিয়েছে, সেখানে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে। তো সব দলই মাঝখানে হয় যে 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়ে গেল জাতীয় পার্টি। তো 2018 সালে তো আপনারাও নির্বাচন করেছেন, তো ওই 5 বছর কি আপনারা আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেন নাই? 2014-তে তো আপনারা উপজেলা নির্বাচন করলেন,
তো সেই মুহূর্তে তো আপনারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন এবং বিএনপিরও দায় আছে। বিএনপি আওয়ামী লীগকে আপনার এক পক্ষ যদি শক্তিশালী হয়, আরেক পক্ষ যদি শক্তিশালীর চেয়ে আপনি যদি মাঠেই না থাকে, তাহলে তো সেই পক্ষ গোল দিবেই। এর জন্য বিএনপি তো মাঠে প্রতিবাদ করেই যাচ্ছে, করেছে, আমি বলে নেই। কর্মসূচিও দেখেন পালন করেছে। না, আপনি তো সুযোগ করে দিয়েছেন। নির্বাচন তো একটা গণতান্ত্রিক পদ্ধতি। আপনি নির্বাচনে যাবেন না, আরেক দল তো নির্বাচন করে পার পেয়ে, ওনারা তো সেই মুহূর্তে কিছু করতে পারে নাই। 2014তেও কিছু করতে পারে না, বরং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2018তে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2024-এ ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। 2024-এর কথা আমরা গণমাধ্যমে দেখেছি। আমি তো সরাসরি সম্পৃক্ত ছিলাম জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সবসময় নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু ওনাকে কিভাবে ফোর্স করে নির্বাচনের কয়েক ঘন্টা আগে যেদিন উইথড্র করবে, সেদিন জাতীয় পার্টি অফিস কীভাবে আপনার ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা, এনএসএর চিফ সহ আপনার ঘিরে রেখেছিল। আমরা দেখেছি 3টার সময় ডিক্লারেশন দিতে বাধ্য হয়েছে। আমাদের নেতাকর্মীরা আসলেই আমরা কনফিউশন ছিলাম, নির্বাচনে যাব কি যাব না। কেন অনেক কিছু ঘটনা ঘটেছে আপনার ভিতরে। আর জিএম কাদের সাহেব হয়তো সব কথা বলতে পারেন না, কিন্তু উনি অনেকবারই বোঝানো চাচ্ছে যে এই নির্বাচনে যাওয়ার পক্ষে আমি নই। এবং নির্বাচনটা সরকার কিভাবে পাশ করেছে এটা নিয়ে ওগুলো উনি প্রতিবাদ করেছে। এবং এই আওয়ামী লীগ সরকারের যে যত রকম অপরাধ, বিশেষ করে যে পরিমাণ দুর্নীতি করেছে, সেগুলি উনি সংসদের বাইরে সবসময় জোরালোভাবে বলেছেন। এখন আমরা তো কেউই ফেরেশতা নই। আপনি দেখেন, দুর্নীতির কথা বলি, বিএনপির সময় তো দুর্নীতি কম হয় নাই, এখন হয়তো কেউ বলে না, কারণ প্রেক্ষাপট তো এই যে মিডিয়া দেখে সবসময় চেঞ্জ। এই 15 বছরে আপনার এই মিডিয়া যেভাবে আওয়ামী লীগকে নিয়ে গুণগান করেছেন, এখন আওয়ামী লীগেরই সব অপরাধ আপনারা ধরে দিচ্ছেন। এরপরে কি আর কেউ অপরাধ করছে না? এই যে দেশের ইউনিট সরকার দেশ চালাচ্ছে, পক্ষান্তরে দেশের অনেক জায়গায় যে দখল হয়ে গেল, সেইটা তো আপনার মিডিয়াগুলো দেখায় না, দেখাতে সাহস পাচ্ছেন না আপনার। এই জন্য তো আমি বলি যে ইউনিট সরকার কি করবেন, সকল প্রতিষ্ঠানে উনি কি ব্যারিয়ার তৈরি করতে পারবেন যে না কেউ দখল করবেন না? তাই তো হওয়া উচিত ছিল যে ঠিক আছে, আওয়ামী লীগ সরকার যেখানে অন্যায় করেছে সেটা বিচার বিশ্লেষণ করা পরে। কিন্তু আমরা দেখলাম 5 তারিখের পরেই বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আপনার দখল হয়ে গিয়েছে। তাহলে এই জন্য তো আপনাকে বলি যে এই সরকার কতটুকু কাজ করতে পারবে যদি আমরা তাদেরকে স্পেস না দিই। অলরেডি অনেকগুলি রাজনীতিবিদ ওনাকে চেপে ধরেছেন। শামসুজ্জামান দুদু ভাই, আলোচনাটা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। ফজলুল হক ভাই বলেছেন যে একটু সময় প্রয়োজন সংস্কার করার জন্য। আপনি জানেন যে এরই মধ্যে 6 জন বিশিষ্ট নাগরিককে নিয়ে 6টি বিশেষ কমিশন গঠন হয়েছে। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, সেখান থেকেই আমি উদ্ধৃত করে বলছি যে ব্রাক ইউনিভার্সিটিকে উদ্ধৃত করে একটি জরিপের কথা বলা হয়েছে। 81% মানুষ মনে করে যতদিন সময় প্রয়োজন ততদিন যেন থাকে। সেখানে সংস্কার যে কমিশনের প্রধান যারা ছিলেন 2 জন, তারাও মোটামুটি বলেছেন যে এটার বাস্তবায়ন করতে হলে তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক শক্তি অপরিহার্য। হয়েছে তো একটা নাগরিক পরিষদ না ফোরাম একটা হয়েছে, নাগরিক কমিটি। হ্যাঁ, ওটাই যদি আপনার এই উপদেষ্টা মণ্ডলীর সমর্থন থাকে, তাহলে তাদের পদত্যাগ করে ওই দলে যোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। ওরা তরুণ নির্ভর একটি রাজনৈতিক দল এবং তাদের ভবিষ্যৎ আছে। যেমন এই যে জাতীয় পার্টির একটা মামলা হয়েছে, তাতে অবস্থা দেখেন আমাদের মোস্তফিজ সাহেবের, আকাশ সাহেবের 60 লক্ষ আসামি হলে অবস্থা কি দাঁড়াবে? 2.5 লক্ষ মামলার যদি হয় কি দাঁড়াবে? একটা মামলাতে তিনি জিএম কাদের সাহেব অপরাধ স্বীকার করে নিয়ে জাতির কাছে মাপ চাচ্ছেন। তো আসলে ক্ষমতা দাসত্ব করলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যেমন একটা ইলেকশনের কথা যে বলছে, তখন আমাদের আকাশ সাহেব বলছে উপদেষ্টা মণ্ডলীকে সবাই চেপে ধরছে, তার মানে বিএনপি চেপে ধরছে, ইলেকশন যেন না হয়। আওয়ামী লীগের ইলেকশন হলে আকাশ সাহেব লাভ দিয়ে গিয়ে পড়বে। এখন ইলেকশনের তারা খুব শঙ্কিত। আমি বলব ইলেকশন ছাড়া গণতন্ত্র কিভাবে হয়? মানুষের ভোটাধিকার প্রয়োগ ছাড়া কি করে ইলেকশন? যেমন আমাদের ফজলুল সাহেব অর্থনৈতিক বিষয়টি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ।
অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের এই গার্মেন্টস সেক্টর, এই ব্যবসা, আমাদের রেমিটেন্স, বাংলাদেশটা দাঁড়িয়ে আছে। আপনি এটাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে রক্ষা করা খুব কঠিন। এখানে অবশ্যই আমি মনে করি দক্ষ একটা লিডারশিপই কাজ করছে। এই প্রশ্নে কিন্তু উপদেষ্টা মণ্ডলীকে আপনি সমর্থন দিতে হবে। এখানে ভিন্ন কোনো কাজ নেই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে ব্যবহার করার পক্ষে। পুরো জাতি তার প্রতি আস্থাশীল। এখন সমর্থন প্রত্যাহার করা হয়েছে এমন কোনো ঘটনা নয়। বিএনপি তাকে সমর্থন করে। অর্থাৎ বাজারটা যেভাবে পরিবর্তনের পরে মানে সাধারণ মানুষের জন্যে আমি মনে করি একটা উৎসাহ দেখা দিয়েছিল। কিছু জিনিসপত্রের দাম কমে গেছিল। গত ধরেন ২০-২৫ দিনে কিন্তু আবার সেটি ভিন্ন দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? এটি সরকারকে আবার তার ব্যবস্থা নিতে হবে আমার কাছে মনে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী, আপনি সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সামরিক বাহিনী, আপনি বিচারালয় এবং শিক্ষার যে কোনো প্রতিষ্ঠানে সব জায়গায় গত সরকারের যে সেটআপটা, ওই সেটআপটাই আছে এখন। এক আধ জায়গায় একটু এদিক ওদিক। আপনি হঠাৎ করে চেঞ্জ হবে এটা আমি বলছি না, কিন্তু চেঞ্জ না করলে নতুন কিছু আসবে না। আপনি সরকার শুধু চেঞ্জ করলেই সব কিছু পরিবর্তন হয়ে গেল, এটা ঠিক না। সেই জন্য আমার কাছে মনে হয় যে সময় দেওয়া আর না দেওয়ার ব্যাপার না। সরকার মানুষের আস্থার উপর ভিত্তি করে এখনো টিকে আছে। কোনো দল তার বিরুদ্ধে এখনো আন্দোলন শুরু করে না। এক দুটি কথা বলছে যে আপনার কাজ কোনটা জরুরি, সেই কাজটা ছেড়ে আপনি জনগণের কাছে যান, যাওয়ার সুযোগ দেন। সেটি হচ্ছে ভোট। আপনি 16 বছরে যে কাজটা হাসিনার কাজটা আনা যায়নি, 16 বছরের 3টা, এই জন্যই সে পালাইছে। আপনি মানুষকে যদি ভোট দেওয়ার সুযোগ করে না দেন, ওই কুলি মজুর খেটে খাওয়া মানুষ, এর সংখ্যাই তো আপনার 70 ভাগ। 5 ভাগ মানুষের জন্য এত উতলা হওয়ার তো দরকার নাই। তাদের ম্যান্ডেটটা নেন, এদের মতামতটা নেন। সেই মতামতও আমি নিতে দেব না। তাহলে কিভাবে হবে? কিছু অতি উৎসাহী ব্যক্তিদের যে যতদিন খুশি থাকবে, আমার মনে হয় যে এই বুদ্ধি নিয়ে চলা ঠিক হবে না। যেমন যতদিন খুশি এই গার্মেন্টস সেক্টরে যে নৈরাশ্য, এটা চলতে দেওয়া যায় না। আমরা যেমন বলেছি যে যারা নৈরাশ্যবাদী, যারা চাঁদাবাজি করছে, ধরেন পুলিশে দেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। স্পষ্ট করে আমরা এটা বলেছি। যেই করুক, যে দলেরই করুক, এখানে কোনো আফাস নেই। ঠিক তেমনি আপনি নির্বাচন বাদ দিয়ে সব কিছুর দিকে আপনি করবেন, কতদিন যাবেন, কতভাবে থাকবেন, সেই জিনিসগুলো ভাবার দরকার। না ভাবলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই সরকার যদি ব্যর্থ হয়, কি কি বিপদ আসতে পারে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কি কি বিপদ আসবে? কারণ প্রায় 17 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা আত্মসাৎ বাইরে চলে গেছে। এই টাকা আপনি আনার যদি না পারেন, আর সবার হাতে অস্ত্র দিচ্ছে তারা, বৈধ এবং অবৈধ, লক্ষ লক্ষ অস্ত্র, সে অস্ত্র আপনি এখন ক্লোজ করতে পারেন না। তাহলে আপনি দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান সেটাও আমি বললাম তো, সকল রাজনৈতিক দলের সঙ্গে, সকল পেশাজীবীদের সঙ্গে, সকল সংগঠনে, এই কি শ্রমিক সংগঠনের সঙ্গে অব্যাহতভাবে যদি পরামর্শর ভূমিকায় না নেয়, তাহলে পরে সত্যটা তারা জানতে পারবে না। এবং সেই সত্যটা হচ্ছে মানুষের ম্যান্ডেট নেওয়া। আমি সবসময় যেটা বলি, এখনও বলছি, আগেও বলেছি, যেমন জাতীয় পার্টিকে আমি 3টে মূল সংগঠনের ভিতর একটি বিবেচনা করছি। এখন তারা ভালো আছে না খারাপ আছে, এই নির্বাচন করে তারা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা তাদেরই বিবেচ্য বিষয়। এটা বিএনপি বা অন্য সংগঠনের না। আমার কাছে মনে হয়েছে যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব পতনের পরও যে জায়গাটায় ছিল, অর্থাৎ গণঅভ্যুত্থান ফেস করার পরও যে জায়গাটায় উনি ছিলেন, সেই জায়গাতে এখন জাতীয় পার্টি কোন জায়গায় আসছে সেটি তাদেরকে আবার সিদ্ধান্ত নিতে হবে। দুদু ভাই, আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফজলুল হক, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে দুদু ভাই যেটি উল্লেখ করেছেন যে গার্মেন্টস শিল্পে কয়দিন ধরে যে অস্থিরতা, অসন্তোষ চলছে না। জানেন যে শ্রম সচিব বলেছেন যে
মানে সব সময়ই আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাহারা দেবে কারখানা সেটি না, মালিক শ্রমিকের সম্পর্ক আরও মজবুত বা সুসম্পর্ক গড়ে তোলার তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে কি এই মালিক শ্রমিক এই সম্পর্কের উপরই নির্ভর করে কিনা এই স্থিতিশীলতা? দেখেন, আমি বলবো যে কোনো গার্মেন্টস বা কোনো ইন্ডাস্ট্রি সেই শ্রমিক তার ফ্যাক্টরিকে আগুন ধরাবে না, বন্ধ করবে না। আমাদের আমি বলি, আমি অনেক গর্ব করে বলি যে পৃথিবীতে এত ভালো শ্রমিক কোথাও আছে কি না আমার সন্দেহ। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এই ছেলেমেয়েরা যে কাজ করে সত্যি সত্যি এটা প্রশংসনীয়। কিন্তু বাইরের কারাই এই আন্দোলনগুলো করতেছে, এরা কি শ্রমিক? আমার ফ্যাক্টরি আরেকজনের ফ্যাক্টরি শ্রমিক না। এদের একটা দল তাদেরকে উস্কানি দিচ্ছে। এই উস্কানি দিয়া এতদিন এতগুলা ফ্যাক্টরি, ইভেন আজকেও কোথাও দু একটা ফ্যাক্টরি বন্ধ ছিল। এখন এই উস্কানির জন্য এটা হচ্ছে, এটা শ্রমিকদের এর মধ্যে কিন্তু, কারণ শ্রমিক একটা জিনিস বোঝে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো আমার চাকরিটাই থাকবে না। এবং তারা, আমি একটু আগে যেটা বললাম যে তারা ওন করে যে না, আমিও এই ফ্যাক্টরির একজন মালিক সেই হিসাবে এটা আমাদের ফ্যাক্টরি, এখান থেকে আমার রুটি রুজি, এই জিনিসটা কিন্তু আমার দেশের শ্রমিকদের হয়ে উঠছে। এখন এই যে বলেন আজকে গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টরটা আমরা খুব খারাপ অবস্থানে আছি, কেউই কিন্তু এই জায়গাটায় যাচ্ছে না। আমরা যে এত কান্না করতেছি, এত প্রাইস বাড়াইলো, গ্যাসের দ্বিগুণ করলো, কিন্তু গ্যাস দিতে পারলো না। আপনারা যদি পাওয়ার সেক্টরে ক্যাপাসিটি চার্জ দিতে পারেন, তাহলে আমাদেরও দেন না। আপনি গ্যাস দিতে পারেন নাই, আপনিও এর ক্ষতিপূরণ দেন। কিভাবে এই সেক্টরটা চলবে? আমরা প্রতিদিনই আমরা অপেক্ষায় থাকি। দেখেন, এই একটা সিএনজি, একটা এলএনজি টার্মিনাল এই ক্ষতি হলো, 4 মাস ধরেও এটা ঠিক হচ্ছে না। আসলে কি জানেন, আমরা তো ভিতরের খবরটা রাখি না। আসলে তারা ইচ্ছাকৃতভাবেই ঠিক করতেছে না, আর ঠিক করলেও তারা এলএনজি সাপ্লাই করবে না, কারণ তাদের অনেক টাকা পায়। এই জন্য এই টাকা না পাওয়া পর্যন্ত তারা আর এলএনজি দিবে না। কিন্তু গত সরকার কিন্তু এই কথাটা কখনো বলে না মুখ দিয়া, যে দেখেন এই ব্যাপারগুলো এখন যেই সরকার আসছে সে মুখ খুলে কথা বলতেছে। এখানে উপদেষ্টা মহোদয় সে বলতেছে যে দেখেন, আমরা টাকা না দিতে পারলে কোত্থেকে আমি এলএনজি কিনবো। তারা অনেক টাকা পায়। তো আমরা এখন যেই সময়টা দরকার, এই সময়ে কোনো রাজনীতি না, সবাই সমষ্টিগতভাবে এই একমাত্র মানে আমাদের যেটা নাকি বড় ফরেন কারেন্সির জায়গা, এই গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরটা, সবাই সহযোগিতায় এটাকে সাহায্য করা, সবাই। কারণ দেশ বর্তমান হোক, ভবিষ্যৎ সরকার হোক, যদি টাকা না থাকে, টাকা মানে ফরেন কারেন্সি না থাকে, কেউ কিন্তু এটা চালাইতে পারবে না। সবাই, আমি মনে করি দুদু ভাইরা উপরে আছে, তারাও এক আমার কথার মধ্যে একমত, বা একটু আগেও বলল, তারাও একটা সাপোর্ট দিচ্ছে যে আন্দোলন যেন আর জায়গা না ওঠে, আমরা যেন আমাদের এই সেক্টরটা যেন আমাদের বৃহৎ সেক্টর, মূল সেক্টর, এটাকে আমরা সহযোগিতা করে সুন্দরভাবে চাষ করে সুন্দরভাবে আমরা এগুলো প্রোডাকশন করি। বাই দিস টাইম কিন্তু আমাদের কিছু বায়ার বিমুখ হয়ে অন্য দেশে কিন্তু তারা যাওয়ার চিন্তা ভাবনা করছে, বা কেউ গেছে। ফজলুল হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের ভিতরে আমাদের বায়ারদেরকে
কনফিডেন্ট থাকতে হইব যে না, যাই কিছু হোক এদেশে গার্মেন্টস বন্ধ হবে না। জি, আমরা শ্রমিক, মালিক, আমরা ভাই ভাই। ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ, আলোচনা শেষ দিকে চলে এসে আমরা সংস্কার নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এটা কতটা লম্বা বা দীর্ঘায়িত হবে, বেশি দীর্ঘায়িত হলে সেটি আবার অন্যান্য দল মানবে কি না, তো আসলে কতটা চ্যালেঞ্জিং যে এটা দ্রুত সময়ে করার। চ্যালেঞ্জিং তো বটেই, আগেই বলেছি আপনার এই সংস্কার যেটা করতে চাচ্ছে সরকার বা করা উচিত, সেই জঞ্জাল তো একদিনের না। আপনার এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর পর থেকে কিছু কিছু জমতে এই আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে একেবারে পছন্দ ধরে গেছে। এগুলো সারতে অনেক সময় লাগবে আপনার। যখন একটা ঘা হয়, আমি তো ডাক্তার আপনাকে বলি, এই ঘাটা যখন ক্রনিক হয়ে যায়, এই ঘা সারতে, আরও যদি ডায়াবেটিস থাকে, আমাদের এই সংস্কার যেটা করতে হবে, আগে ডায়াবেটিস ঘা হয়ে গেছে, তাহলে এই যে পচন, এটা তো আপনার আস্তে আস্তে করতে হবে। এখন দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের সংস্কার করছে কি, এই এক থানার ওসিকে আরেক থানায় পাঠাচ্ছে, এসপিকে এক জায়গায় পাঠাচ্ছে, ডিসিকে এক জায়গায় আরেক জায়গায় পাঠাচ্ছে। তো এই সবগুলি তো ধরেন আওয়ামী লীগ সরকারের তৈরি করা এসপি, ওসি, ডিসি, এই সবগুলি ওসি আপনার আমাদের যে সাবেক পুলিশ প্রধান ছিল বেনজির সাহেব, তারই অনুসারী। বেনজির সাহেব যে পরিমাণ লাগামহীন দুর্নীতি করে গেছে, তো ওসি সাহেবরা তো দেখেছে, তারাও লাগামহীন দুর্নীতি করেছে। আপনি দেখেন প্রত্যেক ওসির, এই সরকার একটা কাজ ভালো করছে যেটা সবার হিসাব চেয়েছে, এখন এটা কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে, আদৌ কি বাস্তবায়ন হবে কিনা আমি খুব সন্দিহান। দেখ, আমি বলেন একটা কথা, দেখেন এই সরকার সংস্কার করবে, করুক, যেটা দুদু ভাই বলছে আমি বলি, এই সংস্কার করতে গেলে কতটুকু সংস্কার করবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে সরকারের বারবার বসা উচিত, নিবিড় যোগাযোগ রাখা, নিবিড় যোগাযোগ। এবং আপনার এই যারা আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের সাথে বসা উচিত, এবং কোনটা প্রায়োরিটি বেসিসে করতে হবে সংস্কার। ভাই যেটা বলছে, উনি যেহেতু ব্যবসায়ী, উনি অর্থনীতির কথা বলছে, আমরা আপনার আইন শৃঙ্খলার কথা বলছি, কি পরিমাণ অবনতি হয়েছে আপনার। একটা পুলিশ আগেও কথা শুনে নেই, এখন আপনার থানা গেলে কথা শুনবে না, আরও ধর নিউট্রাল হয়ে গেছে। ধরুন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পতনের পর এই পুলিশগুলি এমন একটা অবস্থায় গেছে, তাদেরকে কিভাবে আপনার সংস্কার করবেন সেটাই আমার মাথায় ঢোকে না, কোনো কথাই শোনে না। এবং আপনাকে বলি, এখনো পুলিশ তলে তলে ঘুষ নিচ্ছে। বলছেন যে মামলা হলেই তাকে গ্রেফতার করা যাবে না, করা যাবে না, কিন্তু আপনাকে বলি পুলিশের ঘুষ বাণিজ্য এখনো বন্ধ হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, পুলিশ আগের মতোই ঘুষ বাণিজ্য নিচ্ছে। প্রকান্তরে বরং পুলিশের যে কাজগুলি করার কথা সেই কাজগুলি পুলিশ করছে না। আমরা রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, এই যে যানজট, মানুষ তো অস্থির হয়ে যাবে। আপনি দেখেন এই সরকার সময় নেক সংস্কার করুক, কিন্তু এই যেই মানুষগুলি, খেটে খাওয়া মানুষগুলি এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, শুধু ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে আপনার হটায় নাই। যেটা আমি বলি 15 বছর ধরে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। সময় নেই, আলোচনা প্লাস হচ্ছে আপনাকে বলি, যারা খেটে খাওয়া মানুষ, যারা বাজারে গেলে কষ্ট করতো, তারা চাইলে এই সরকারকে, কিন্তু তাদের শুনেন, তাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।